হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নলেজ হাউজের পক্ষ থেকে। আমরা আজকে নিয়ে এসেছি সরকারি কর্ম কমিশনের পিএসসির আন্ডারে একটি পরীক্ষা হয়েছে, ব্যক্তিগত কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয়। এই পদে ম্যাক্সিমাম ম্যাথে কোশ্চেন হয়েছে, যে কোশ্চেনগুলো খুবই সহজ, মিডিয়াম এবং একটু কঠিনও ছিল। আমরা যারা ম্যাথে দুর্বল, কীভাবে ম্যাথগুলো সহজে পরীক্ষার হলে করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই সবাইকে আমরা বেসিক সহকারে প্রথম ম্যাথগুলো দেখাবো। সেকেন্ডলি হচ্ছে আমরা এই পরীক্ষার হলে সময় বাঁচি কীভাবে পরীক্ষায় ম্যাথগুলো সহজে উত্তর করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। চলুন তাহলে দেখা যাক কীভাবে আমরা ম্যাথগুলো করতে পারি। তার আগে আমরা দেখব এই পেজে কিছু কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আগে আমরা সিলেক্ট করে নিই। প্রথমেই এখানে আমি দেখাচ্ছি যে এই পেজে যে ম্যাথগুলো আছে, 1 নম্বর একটা আছে, তারপর হচ্ছে 3-এ দেখেন, 4-এ আছে, এরপর হচ্ছে 8-এ আছে, এরপরে আরেকটা হচ্ছে 13 আর লাস্ট হচ্ছে 14। তা আমরা প্রথমে দেখি, এখানে বলা আছে এই অংশটা আপনারা একটু খেয়াল করেন যে 1 নম্বর যে অংশটা আছে সেখানে বলা আছে, আমরা একটু বড় করে দেখাই। এই অংশটা দেওয়া আছে কি, আমরা নিয়ে আসলাম। এই অংশটা দেওয়া আছে কোনো গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ায় 21,600 জন হলো। পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত? তাহলে আমরা একটু এখন বুঝতে পারলাম যে এই অংশটা কি বোঝাতে চাইছে। এখন প্রশ্নটা বুঝে পরে আমরা কি বুঝলাম সেটা একটু খেয়াল করি। প্রশ্ন পড়ার পরে আমরা যে অংশটা বুঝবো বা যে অংশটা বোঝা দরকার সেটা যদি না বুঝতে পারি তাহলে পরীক্ষা হলে কোশ্চেন বা পরীক্ষা হলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এটা সকল প্রশ্নের ক্ষেত্রে, আপনি শুধু ম্যাথ না, আদারওয়াইজ যত কোশ্চেন হয়, বাংলা, ইংলিশ, আদারওয়াইজ যত বইয়ের কোশ্চেন হয় সবগুলোর ক্ষেত্রেই আপনার মনে রাখতে হবে বেসিক আগে হচ্ছে কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা ধরতে হবে, দেন আপনাকে অ্যান্সার করতে হবে। শুরু করি। তাহলে এখানে বলছে পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত। পূর্বে বলতে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির পরে 21,600 জন যে হলো, তার অবশ্যই আগে একটা জনসংখ্যা ছিল, না হলে কেমন জনসংখ্যা আসলো। তাহলে ওই জনসংখ্যায় কত ছিল এটা বের করতে হবে। তাহলে আপনি বুঝেন আপনার এটা বেসিকটা কোথা থেকে শুরু করতে হবে। আপনার শুরু করতে হবে এই 8% কথাটা যেটা আছে এইটা থেকে। 8% দিয়ে আপনি কী বুঝলেন? 8% দিয়ে বুঝলেন যে 100 জনে 8 জন করে বাড়ছে, মানে পার্সেন্ট মানে 100। তাহলে এই পার্সেন্টেজটা হচ্ছে 100 জন, পার্সেন্টেজ মানে কত? 100। এখন এই 100 জনে আপনার 8 জন করে বাড়তেছে। এখন বৃদ্ধি পাওয়া মানে কী হবে? আমি কোশ্চেনটা ভাঙতেছি তারপর বুঝাচ্ছি। বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ওই 100 জনের লাগে 8 কী হবে? যোগ। যদি 10 জন বলতো 10 যোগ হতো। যদি বলতে 8% কমে গেল তখন আপনার কী করতে হবে? বিয়োগ। কারণ যোগে আর বিয়োগের মধ্যে একটাই পার্থক্য বা মেইন পার্থক্যগুলো হচ্ছে বৃদ্ধি পেলে যোগ হবে আর কমে গেলে আমরা সেটা বিয়োগ করব। তাহলে এখন আসুন, 8% বৃদ্ধি মানে কি? যোগ হবে। তাহলে 100 জনে বা 8% বৃদ্ধিতে তখন জনসংখ্যা হলো কত? 108 জন। তাহলে যখন 108 জন হয় তখন কিন্তু পূর্বে একটা জনসংখ্যা ছিল, সেটা কত? 100 জন। আপনি অবশ্যই এটা বুঝতে পারছেন যে 100 জনে বাড়ছে 8 জন, তার মানে কি 8% বৃদ্ধি যখন পাবে তখন 100 লাগে 8 যোগ হবে। তাহলে পূর্বে কত ছিল? অবশ্যই আর মানে 100 জন। এখন আরেকটু ক্লিয়ার করি, যখন আমরা এই অংশটা এইভাবে বলি 8% বৃদ্ধি, তার মানে আপনি এটা বুঝাচ্ছেন যে এই 8% মানে হচ্ছে আপনার 100 জনের সাথে কত যোগ করবেন? 8 জন। তাহলে এই 100 জনটা কি? এই 100 জনটা অবশ্যই পূর্বের, আর বাড়ছে কত? 100 জনের মধ্যে 8 জন। তাহলে 100 জনের 8 জন যোগ করলে কত হয়? অবশ্যই 108 জন। ধন্যবাদ। এই অংশটা বুঝতে পারলে অবশ্যই আপনারা বুঝবেন যে অঙ্কটা কীভাবে শুরু করবে শেষ করবে। এবার আসেন আমরা এই অঙ্কটা যেটা পড়লাম 1 নাম্বার, সেই অঙ্কটা কিন্তু আবার দেখাই। এই অঙ্কটা কিন্তু কোন ক্লাসে পড়ে আসছি? আমরা অবশ্যই জানি যে ক্লাস মানে যেটাকে আমরা প্রাইমারি লেভেল বলি, ক্লাস 4, 5, 6, 7 এইগুলো করে আসছি। তাহলে ক্লাস 4, 5-এ যেটা করছি বা 6, 7-এ করছি সেই অংশটা কী ছিল? আমরা স্যারদের কাছ থেকে শুনতাম যে ঐকিক নিয়মের একটা অংশ থাকে। ঐকিক নিয়ম কী? ঐকিক নিয়ম হচ্ছে একটা পার্ট আমাদের অঙ্কের ভিতরে চায় বা বের করতে বলে, সেই অংশটা অলওয়েজ থাকবে ডানে, আর যে অংশগুলো দেওয়া থাকে, অঙ্কের তথ্য দেওয়া থাকে, সেই অংশগুলো থাকে বামে। এখন একটু খেয়াল করেন, 8% একটা আছে যে অংশটা আপনার এখানে চাইছে। তাহলে এই 8% জিনিসটা আপনার কি হবে? এটা
এটার থেকে আমি দুইটা অংশ পাবো, একটা পূর্ব একটা বর্তমান। তাহলে বর্তমানেরটা আমার এখানে বের করতে বলে না, বের করতে বলছে কি পূর্বের জনসংখ্যা। তো পূর্বের জনসংখ্যা এখন কোথায় যাবে? ডানে। আপনার এই একটা অংশ এই একটা অংশ, তাহলে আপনি ডানের কোনটা ধরবেন? অবশ্যই এইটা ডান, আর এইটার বলে ডান, আর এই অংশটা কি বাম। তাই শুরুটা করবেন বাম থেকে, যেটা চায় নাই, আর যেটা অঙ্কে বের করতে বলছে সেটা কোথায় যাবে? ডানে। ধন্যবাদ সবাইকে। এবার আসি আমরা অঙ্কটা কীভাবে ঐকিক নিয়মে সাজাতে পারি। তো 8% বৃদ্ধিতেও তো অবশ্যই জানি যে বর্তমান জনসংখ্যা তো 108, তাহলে পূর্বে কত ছিল? 100 জন। তাহলে বর্তমান জনসংখ্যা 108 জন, যখন পূর্বে জনসংখ্যা তখন কত? 100 জন। এবার আসেন আমরা একটু নিচের দিকে এই অঙ্কটা শেষ করি। এই যে অঙ্কটা এখানে আছে, যে বর্তমান জনসংখ্যা যেটা বলা আছে সেটা আমরা বের করছি যে 108 জন। তা কত জনের মধ্যে? 100 জনের মধ্যে। তাহলে 108 জনে বৃদ্ধি পেল কত? কত পেল? 100 জন। এটা পূর্বের, এটা হচ্ছে কত? পূর্বের, আর এটা বর্তমান। এবার আসেন বর্তমান জনসংখ্যা যখন 108, তখন পূর্বে 100। এবার একজনে কত হবে ভাই? অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ কেন? কারণ কমে গেছে, কমে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে 108। এবার আসেন আমরা যদি আরেকটু দেখাই, এই অংশটায় আমাদের বের করতে বলছে কতজনের ভিতরে? 21,600। এবার এখানে লেখেন 21,600 জনের ভিতরে যদি বলে তখন কি হবে? বাড়বে জনসংখ্যা, তখন কি বাড়লে মানে গুণ, তাহলে গুণ দেন 100। আমরা বুঝালাম। এবার এখানে কত আছে? 108। এবার ভাগ করে দেখাবো জিনিসটা কীভাবে করব। প্রথমে আমরা এই অংশটাকে ভাগ করার জন্য ছোট একটা সংখ্যা দিয়ে এটাকে কেটে দিই। এটা কাটলে হচ্ছে 27 দিয়ে আপনি কাটতে পারবেন কত? 4 4 27 108। 4 দিয়ে এবার এটা কাটবেন 25 গেল। এবার আসেন আপনার এই অংশটা কাটবো, এইটা দিয়ে এটারে কাটা যায়, এটা কাটলে আমরা এখানে দিতে পারি 21,600, আর এটাকে আমরা কাটবো কত দিয়ে? 27 দিয়ে। 27 দিয়ে ভাগ করেন, 8 দিয়ে যায়, 7 8 56, 8 দিয়ে দিলে 7 8 56, 6 হাতে আমার 5, 8 2 16 আর 5 21, এটা মিলে গেছে। তার মানে 8 2টা শূন্য এখানে আপনি বসাইয়া দিতে পারেন, অর্থাৎ 800। এটাকে আপনি যদি আমরা এটাকে দেখি, এটাকে আপনি 800 বসাইতে পারেন। এভাবে ছোট্ট করে 800 লিখে নিলাম, 800 আপনি বসাই দিতে পারেন। এখানেও 2টা শূন্য দিলেন, মানে মিলে গেছে। তার মানে আপনি এটা দিয়ে এটা কাটলে 800 লিখতে পারেন। এবার বোঝা গেল? 800 আর 27 এখানে কত? 25। তাহলে গুণ করলে যেটা হয় সেটি হচ্ছে আমার অবশ্যই এই পূর্বের জনসংখ্যা। তাহলে একটু দেখি আমরা এটা আসলে কত হয়। এখানে ছিল কত আমাদের? অবশ্যই আপনারা দেখলেন যে 800 ছিল, একটা ছিল 800 আর একটা ছিল কত? 25। এবার গুণ করে দেখ কত হয়। এখানে 4000, গুণ করলে 2টা শূন্য আর 5 8 40, তার মানে 4000। এটা দিয়ে কাটলেন, 2 দিয়ে গুণ করলে 0 0 আর 2 গুণে 16। ওকে, আমরা আবার একটু মুছে নিই। তাহলে এই বিষয়টা হলো, এখানে কত হবে? 16। তাহলে আমাদের এখানে মোট কত হয় একটু দেখি, যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই এটা সহজ। তাহলে এখানে টোটাল হচ্ছে 0 0 0, 6 আর 4 10 0, আর হচ্ছে এখানে 0 0 0, 6 10 0, আর হচ্ছে কত? মানে 1 আর 1 2, 20,000। যখন 21,600 জন লোক বাড়লো তখন পূর্বে ওই গ্রামে জনসংখ্যা ছিল 20,000। তাহলে আমরা এই অংশটা অবশ্যই বুঝতে পেরেছি, যেটা আমরা এখানে করলাম যে 20,000 জনসংখ্যা পূর্বে ছিল। এবার আসেন আমরা একটু দেখি অ্যান্সারটা কী আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আছে? গ মানে হচ্ছে কত? 20,000। এখানে 20,000 জনসংখ্যা আমাদের অ্যান্সার হবে। তাহলে ওকে, আমরা মোটামুটি একটু বুঝে নিলাম যে এই অংশটা কিভাবে করতে হয়। এখন আপনি কি আমার পরীক্ষার হলে এইভাবে করবেন? না, পরীক্ষার হলে আপনি এইভাবে করবেন না। তাহলে আপনি কিভাবে করবেন? আপনি এই বিষয়টা জানলেন যে বেসিকটা হচ্ছে কি বৃদ্ধি পাওয়া, মানে যে জিনিসটা চায় সেটা কোথায়? ডানে, আর যে জিনিসটা মানে আমার অঙ্কের ভিতরে ইনফরমেশন আকার দেওয়া থাকে সেটা বামে থাকে। তাহলে এখানে পূর্ব মূল্যটা চাই, পূর্ব মূল্য এখানে দিবেন। তাহলে আর 8% বৃদ্ধি মানে কি? 100 + 8, 108 জন। 108 জনে কত? পূর্বে 100 জন। তাহলে আপনি একটা সহজে এটাকে কী করবেন, সহজ অঙ্কের ভিতরে আমরা যদি করতে চাই তাহলে সাজাই ফেলবো যে 100 ভাগ কত? 108 এর গুণ হবে কত? 21,600। ব্যাস হয়ে গেল।
এটা কিন্তু কঠিন কোনো কাজ না, যদি আমরা বুঝতে পারি তাহলে এটা একদম সহজ। এবার আপনি এটা কাটাকাটি করলেন, দ্রুত হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত সহজে এটা সাজাই ফেললেন। সাজানোটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অঙ্ক করা খুবই সহজ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আবার এটাকে আপনি অন্যভাবেও করতে পারেন। আমি যদি এটাকে এইভাবে না করে আরেকটা সিস্টেমে করি, সেটা হচ্ছে এই অংশটাকে আপনি ধরেন 8% মানে আর, 8% মানে হচ্ছে এটাকে ধরতে পারেন আর। এবার এই যে 21,000 এটার পি ধরতে পারেন, মূলধন। আপনারা ক্লাস 8-এর সরলমুনাফা অঙ্ক করছেন, সেখানে আর জানেন, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফা, পি হচ্ছে মূলধন। আর এখানে বের করতে বলছে ওইটা কি আমাদের পূর্বের জনসংখ্যা কত, আই ইকুয়াল টু পিআরএন, আই ইকুয়াল টু কত পিআরএন। তাহলে ওখানে বছরটা আমার হিসাব করে নিতে হবে যে 1 বছরে এটা বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু পিআরএন মানে কিন্তু এইটা গুণ করলে যেটা হয়, বুঝতে পারছেন? এখান থেকে আপনি বের করে ফেলতে পারবেন যে জনসংখ্যা কত ছিল। ওকে, ডান। আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা কি, যে অথবা এটার সূত্রটা আমরা লিখে দিই যে আই সমান পি আর এন। ক্লিয়ার? তাহলে যে 108, এখানে আপনি 100 যোগ কত হবে 8। তাহলে মানে এখানে আপনার বিষয়টা হচ্ছে 8% মানে 8 বাই কত 100, আর ইন্টু কত হবে পি এর মান 21,600, আর এখান থেকে ওটা কেটে দিলেন, দুইটা শূন্য কেটলে 2100 মানে এখানে হচ্ছে 216 গুণ 8 যেটা হয়, এইটা আপনার ওই জনসংখ্যাতে বিয়োগ করলে পূর্ব জনসংখ্যা পেয়ে যাবেন। এটাও আপনি বের করতে পারেন। এবার আসেন, আমরা এই অংশটা বুঝে গেলাম যে এটা একটা সিস্টেম মেথড। পরে একটা অংশ আছে, 3 নাম্বার একটা অঙ্ক আছে। এই অঙ্কটা একটু দেখেন, যে অঙ্কটা আপনারা এটা অঙ্কে সহজে করা যায়। কীভাবে করবেন আমরা একটু ডিটেলস দেখি। x² - x - 12 = 0 এর মূলদ্বয় নিচের কোনটি? মূলদ্বয় মানে হচ্ছে এই সমীকরণের কি থাকে, মূল থাকে, বা এই সমীকরণের মানে এক্সের ভ্যালু থাকে বা এক্সের মান থাকে। এখন এই সমীকরণের টোটাল সমীকরণটা ইকুয়াল কত হচ্ছে 0। তার মানে এই সমীকরণে এমন দুটো মূল আসবে যার মান ডানে বামে কী হবে, সমান হবে। এখন এক্সের মানে যেটা বসাবো সেটা যদি আমি বামে বসাই, বামের সমীকরণে বসাই দেই, তাহলে অবশ্যই ডানের সাথে মিলে যাবে, মানে 0 হবে। এখন এই 0 হবে, এক্সের মানটা কত, সেই এক্সের মানটাই হচ্ছে মূল। এখন মূল বোঝা যায়, এখানে মূল কয়টা আসতে পারে। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যান্সারে দুইটা দেওয়া আছে। আসলে সমীকরণ যদি দ্বিঘাত হয় তাহলে মূল হবে 2টা। এখন দ্বিঘাতটা কি একটু দেখাই আপনাদের, এই জিনিসটা দেখালে বুঝতে পারবেন যে আসলে দ্বিঘাতটা কী। প্রথমে আমরা একটু আসি, দ্বিঘাত যখন আলোচনা করে ফেলছি তাহলে অবশ্যই বুঝতে পারেন দ্বিঘাতটা কী। তাহলে আমরা দ্বিঘাত নিয়ে আলোচনা করার স্বার্থে বা দ্বিঘাত নিয়ে আলোচনা যখন করব তখন আপনাকে একটু দেখাই যে দ্বিঘাতটা হচ্ছে এই অংশটা, যেটাকে আমরা দ্বিঘাত বলি। কোনটাকে দ্বিঘাত বলি? আসুন আমরা একটু দ্বিঘাত নিয়ে আলোচনা করে ফেলি। প্রথমে আমি এখান থেকে একটা জিনিস নিলাম। দ্বিঘাত হচ্ছে এই জায়গাটা, যেমন এখানে ছিলেন x² - x - 4 = 0 হতে পারে, বা একটা সমীকরণ দিলাম। এখন খেয়াল করেন, এই সমীকরণ যদি বলে এক্সের মান কত, বা এই সমীকরণ থেকে যদি বলা হয় যে এক্সের মূল মানে এই সমীকরণের মূলদয় কত, মূলদয় বা মূল কত, তাহলে আপনার বুঝতে হবে মূল কোনটা। এই মূল বা এক্সের মান যেটা হবে সেটা হচ্ছে এই সমীকরণের এক্সের সর্বোচ্চ পাওয়ার কত। এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। এই যে 2টা পাইলেন, এই 2টা হচ্ছে একটা সমীকরণের মূল। আর এইটাকে আমরা বলি এই পাওয়ার বা এটা ঘাত, যে চলকের ঘাত যে থাকে সেই হচ্ছে ওই সমীকরণের মূল। এখন এখানে যেহেতু পাওয়ার 2, তাহলে এই জন্য এর মূল 2টা। আর যদি এখানে পাওয়ার থাকতো 3 মানে x³ - x - 4 = 0, তখন অবশ্যই আপনি বলবেন যেহেতু চলক হচ্ছে x, তার পাওয়ার হচ্ছে 3, অবশ্যই এর মূলদ্বয় কত, মানে মূল হবে কত 3টি। মূলত্রয় তখন হবে মূলত্রয়, বা এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। এখন আরেকটা কথা মনে পড়লো যে এইটাকে আমরা বলি হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আর এইটাকে বলি আমরা ত্রিঘাত সমীকরণ। এরকম যত পাওয়ার মানে চলকের পাওয়ার বাড়তে থাকবে তখন এর মানও বাড়তে থাকবে। ধন্যবাদ। তাহলে আমরা এখন একটু আসি যে ওই যে সমীকরণটা দেওয়া আছে ওটার মান কীভাবে বের করবো, এর মূলদয় মানে এর 2টা মান কীভাবে বের করবো। তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে যে ওই মানটা বের করার সিস্টেমটা কী। তাহলে আমরা একটু সমীকরণটা নিয়ে আসি। সমীকরণটা কোথায় গেল? এই যে সমীকরণ ছিল x² - x - 12, যেটা আমরা আবার দেখাইনি, আপনারা অবশ্যই দেখতেছেন যে এটা 3 নাম্বার অঙ্ক। এই যে অঙ্কটা আছে যে x² - x - 12 এর মূলদয় কত। ওকে, এবার একটু খেয়াল করি আমরা
সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন এবং ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে আমাদের প্রশ্নটা ছিল এই যে, আমি আবার একটু পেনটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা এখানে যেটা বললাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু কত? 0। এখন এই সমীকরণে মূল্য বের করতে হবে। তাই এটাকে বের করার কী সিস্টেম? আমরা ক্লাস 8-9 থেকেই করে আসছি বা 6-7ও করছি। এটাকে মিডল টার্ম ব্রেক বলা হয়। অর্থাৎ মানে মিডল টার্ম মানে হচ্ছে মাঝের একটা অংশ বা মাঝের একটা চলক থাকে, সেই অংশটাকে ভেঙে দুইটা অংশে পরিণত করতে হবে, এটা বলে মিডল টার্ম ব্রেক। আর এটা করার নিয়ম কি? করার নিয়ম হচ্ছে এই দুই প্রান্ত প্রথমে আমরা গুণ করব, দুই প্রান্ত প্রথম এবং শেষ এই দুই প্রান্ত গুণ করে এই অংশটা আগে কি করব? গুণ করব। গুণ করে দেন যে অংশটা আসবে তার সংখ্যাটাকে লসাগু করব। লসাগু করে যে মানটা পাবো সেই মানটাকে দুইটা অংশে পরিণত করব বা দুইটা অংশে বের করবো। যেমন আমরা একটু দেখাই, দুটো গুণ করলে কী আসবে? অবশ্যই আপনি বলবেন 12x²। এবার আসেন এই 12x² বা 12 যেটা আছে এইটাকে ভাঙেন বা এই অংশটার ভিতরে মানে সংখ্যা কোনটা? 12 বা 12। এই 12টাকে আপনি কী করবেন? লসাগু করবেন বা এটাকে আপনি মানে ভেঙে মানে কয়টা অংশ পান সেটা দেখেন। প্রথমে আপনি দেখেন 2 6 2 12। আবার নিতে পারেন এটাকে অবশ্যই, যদি আমরা একটু উপরের দিকে যাই তাহলে এটাকে আমরা কী নিতে পারি? একটু মুছে নেই, জায়গাটা বের করে নিলাম। আচ্ছা, এবার দেখেন এটাকে আপনি যখন এইভাবে নিলেন, এটা 6 2 12 আবার নেন। এবার আপনি এটাকে আবার 2 নেন, 2 3 2 6। একটু খেয়াল করেন তো, প্রথম আর এখানে ছিল 2 6, এই দুইটার মধ্যে আপনি যোগ বিয়োগ করলে বা এই দুইটার সংখ্যা যদি আপনি ওই সমীকরণটার দিকে একটু তাকান, যে সমীকরণটা আপনি এখানে লিখছিলেন x² মাইনাস এক্স মাইনাস 12, এই দুইটার সংখ্যা থেকে আপনি বা এই সমীকরণ থেকে আপনি যে মিডল টার্মটা করবেন, এটা নিয়মটা কি? দুই প্রান্ত গুণ করে তার লসাগু করে দুইটা সংখ্যা পরিণত করতে হবে, যার যোগ বিয়োগ এই দুইটা সংখ্যার যোগ বিয়োগ হবে কি? মাঝের রাশি। তা মাঝের রাশি কত আছে? মাইনাস এক্স, মানে একটা এক্স। কত? একটা এক্স। এখানে এক্সের সংখ্যা একটা ধরেন, তাহলে এক্সের সংখ্যা যদি একটা হয় তাহলে একটু খেয়াল করেন তো যে এক্সের সংখ্যা যদি আপনার একটা আসে, আমরা একটু সরাই নেই এই জায়গাটাকে। হ্যাঁ, এবার আসেন যে এক্সের সংখ্যা একটা, এক্সের সংখ্যা কত? 1। তাহলে এই একটা এক্সের সংখ্যা মানে এখানে মাইনাস এক্স মানে এক্স এখানে কয়টা? একটা। এটা সহজে বোঝানোর জন্য। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 4টা। এটা কিন্তু একটা হয় না, তার মানে এই দুইটা নেওয়া যাবে না। আপনি নেবেন কোনটা একটু খেয়াল করেন। এরপরে আমরা লিখছিলাম 3 2 6, তার মানে এখানে আছে একটা 3 আর এখানে 2, এখানে 2। তাহলে এইখানে একটু খেয়াল করেন যে আমরা দুইটা সংখ্যা পরিণত করি, তাহলে 2 2 কত হয়? এই দুইটা গুণ করলে 4, এই 4 আর এখানে আছে কত? 3। তাহলে আমরা এই 3 আর 4 গুণ করলে 3 4 12 হয়, তাহলে 12 ভেঙে 4 আর 3 পাইলাম। এই 4 আর 3 যোগ বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। 4 থেকে 3 গেলে 1। এখন আমার যেহেতু এটা মাইনাসে লাগবে বা এখানে মাইনাস একটা এক্স আছে, তার মানে আমার কোনটাকে মাইনাস কোনটাকে প্লাস দেবো সেটা হচ্ছে ডিপেন্ড করে এই মাঝের রাশির উপরে। যেহেতু মাইনাস আছে তাহলে আপনি বড় সংখ্যাটার মানে পূর্বে আপনি মাইনাস দেবেন আর ছোট সংখ্যার পূর্বে প্লাস দেবেন, তাহলে অঙ্ক মিলে গেছে। তার মানে আমরা এটা বুঝলাম এই যে এখানে 3 দিবেন প্লাসে আর 4 দিবেন মাইনাসে, তাহলে যোগ বিয়োগ করলে কত হবে? -1। এবার আমার কথা ক্লিয়ার? সবাই এখন বুঝলেন। এখন দেখেন এই অংশটাকে আমরা একটু শেষ করে ফেলি, এই অংশটা আমরা ম্যাথটাকে শেষ করি, তাহলে কত আসে দেখি। আমরা যে অংশটা লিখছিলাম সেটা ছিল এইভাবে যে এখানে দেখেন x², একটুখানি পেনটা নিলাম, x² মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। ওকে, ডান। এবার এটাকে আপনি একটু অঙ্কের ভিতরে ফর্মুলায় ফেলাই যে x² যেটা আছে এটাকে যদি আমি ভাঙি তাহলে 3 4 12 মানে 3 আর 4। আমার যেহেতু মাইনাস এখানে আছে মান, মাঝের মানটা মাইনাস, অর্থাৎ বড় সংখ্যা কী নেব? মাইনাস 4x আর প্লাস নেব কি? 3x। ওকে, ইকুয়াল টু 0। এবার এটাকে একটু মিডল টার্ম করি, মিডল টার্ম করলে আমাদের জন্য বেটার হবে। ওকে, মিডল টার্মটা শেষ করে দেই। মিডল টার্মের অংশটা একটু খেয়াল করেন, এখানে আছে যেটা, তাহলে আমাদের কত এখানে আর একটু দেখাতে হবে যে জিনিসটা যেভাবে আছে এই যে। এবার দেখেন এই অংশটাকে আপনি যে অংশটা পরিণত করবেন সেটাকে আপনি কীভাবে নেবেন? এই অংশটাকে আমরা কী নেব? এক্স। এখান থেকে এই দুইটা থেকে একটা কমন নেব আর এখান থেকে আর একটা আছে ও, এখানে আমরা 12 লিখে নেই, +12।
সরি -12, এই -12টা এখানে লিখে দেবো ইকুয়াল টু 0। তাহলে এখন আমি এই দুইটা থেকে নেব একটা কমন, আর এই দুইটা থেকে, তাহলে এক্স আর -4x থেকে এক্স কমন গেলে থাকে কত? অবশ্যই x -4 বলবে। আবার এখান 3x আর 12 থেকে কমন নাও, তাহলে এখান থেকে কমন নাও +3, তাহলে থাকবে কত? এক্স -12 -4 ইকুয়াল টু 0। এখন এই দুইটা কমন মিলে গেছে, মানে এটা x-4, এটা x-4, তাহলে দুইটা থেকে কী নেবে? একটা x-4, আর এখানে থাকে কি এক্স, এখানে +3, x+3। এবার দেখেন এখানে কয়টা মূল আসে, দেখি এক্সের ভ্যালু কত আসে। তাহলে একটু সবাই এই জায়গাটা একটু ফোকাস দিই। আমরা এটা মুছে নিলাম, জায়গাটা করে নিলাম। এবার আসেন এই অংশটায় আমরা দুইটা অংশ পেলাম, একটা হচ্ছে x-4 আর একটা হচ্ছে কত? x+3 ইকুয়াল টু 0। এখন আপনি বলেন এক্স ইকুয়াল টু, যদি x-4 ইকুয়াল টু যদি 0 ধরেন, অর্থাৎ এইভাবে x-4 সমান কী ধরতে পারেন? 0, কারণ এই দুইটা গুণ আর পরস্পরের কি সমান? 0-র সাথে তুলনা করা যায়। তাহলে x-4 ইকুয়াল টু 0, x+3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হয়? 4, আর x ইকুয়াল টু কত হবে? 3। তাহলে আপনি এখানে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, যে অংশটা আমরা এখানে লিখছি, এই অংশটা এইভাবে লিখতে পারেন। এইভাবে আমরা শেষ করতে পারি। এখন এক্স মাইনাস যদি আপনি 4 ধরেন, তাহলে এখানে লিখতে পারেন কি? এক্স ইকুয়াল টু কত? 4। একটা মূল পাইলেন। দ্বিতীয় মূল কোনটা? x+3 ইকুয়াল টু কত পাইলেন? 0। তাহলে আপনি কত বসাবেন? অবশ্যই বসাবেন এক্স ইকুয়াল টু -3, কারণ এইটা সমান করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে পাইলেন -3, এখানে পাইলেন +4, তাহলে মান কয়টা? এক্সের ভ্যালু কয়টা হলো? একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে +4, তার মানে কয়টা সংখ্যা আসলো? 2টা। এখান থেকে আমরা একটু কয়টা সংখ্যা পেলাম? 2টা পেলাম। তাহলে একটু দেখি রেজাল্টটা -3, 4 আসছে কিনা আমাদের। ওই যেই অঙ্কটা করছিলাম, বা যেখানে এখানে দেখেন অ্যান্সারে গ আছে -3, 4, তার মানে ওই যে অ্যান্সারটা আমরা বের করছি সেটাই এখানে দেওয়া আছে, এই যে -3, 4। ওকে, ধন্যবাদ। এখন এইটাকে কি আপনি এত বড় করে করবেন না? এটা বোঝার জন্য আপনাদের বুঝালাম, কিন্তু এটাকে সহজে কিভাবে করবেন, সহজে করার জন্য আপনাদেরকে একটু শর্টকাটে দেখাচ্ছি। এটাকে আপনি সহজে করতে পারেন, এইটা যে x² - x -2 = 0, এটা শূন্য কীভাবে তৈরি করেন? আপনি -3 দিয়ে এটাকে যদি বসাই দেন, তাহলে -3 মানে কত? 9, মাইনাস এক্সের জায়গায় যদি -3 বসান তাহলে কত হবে? +3, তা 9 আর 3, তাহলে যোগ করলে কত? 9 আর 3 12, 12 আর -12 0, কিন্তু -4 বসালে কি এটা হয়? -4 বসালে 4 4 16, এটা যদি আপনার বসান, এই যে -4টা যদি বসান এই সমীকরণে, +16 হবে, আর প্লাস কত হবে? 4, তাহলে 16 আর 4 20, 12 থেকে 20, এটা 0 হয় না, তার মানে এটা হবে না। ক নাম্বার অপশন হবে না। খ নাম্বার হয় কিনা দেখেন তো, যে 3 যদি বসান প্লাস, তাহলে 3 3 9, আর -3, 9 আর -3 যদি যোগ বিয়োগ করেন তাহলে থাকে কত? অবশ্যই 6, 6-এর সাথে 12 যোগ বিয়োগ করলে মানে এটা হয় না, তাহলে 6 থাকে, 0 হয় না, তার মানে এটা হবে না। এবার গ নাম্বারটা দেখি, -3 বসালে একটু আগেও দেখছেন 0, 4 বসালে কত হয়? অবশ্যই 4 বসাই, দেখেন 4 বসালে 4 4 কত? 16, -4, তাহলে 16 আর -4 আর -12 কত হয়? -12 -4 মানে 16, 16 16 কাটা গেলে 0, তার মানে 0, তার মানে অ্যান্সার এটা। একদম সহজ। এই যে জিনিসগুলো আপনাদের বোঝাতে চাইছে, যেগুলো আমরা এখানে করলাম, যদি একটু বুঝতে পারেন তাহলে আমার মনে হয় এর থেকে সহজ আর কিছু নেই। যেমন এই যে 4x + 1 = 4 নম্বর অঙ্কটা একটু দেখেন। এই যে 4 নম্বর অঙ্কটা আছে, এটা 4x + 1 = 32 হলে এক্সের মান কত? এটা একদম সহজ। এটা কিসের অঙ্ক? এটা হচ্ছে সূচক লগারিদম অঙ্ক। আপনার বেসগুলো মিলাতে হবে। এখানে 4x + 1কে আপনি কীভাবে সহজে করতে পারেন? আপনি এটাকে এইভাবে লিখতে পারেন যে 4x + 1 = 32। এটা ভাঙলে কী পাবেন? একদম সহজ। আপনি যদি 32 মানে 3/2 এটার অপশানে বসান, তাতেও অঙ্কটা মানে আপনার মিলে যায়। কারণ আপনি এখানে দেখেন 4 যদি আমরা 3/2 বসাই, প্লাস কত? 1। এখন এটা লসক করেন, মানে 2, আর এখানে 3 প্লাস কত? 2, 3 আর 5, 5/2। তাহলে 5 মানে 4-এর পাওয়ার যদি 5/2 হয়, তাহলে আপনার এই অংশটার কীভাবে বের করবেন? মানে √5/2, তাহলে এটা মানে 32 হয় কিনা সেটা আপনার খেয়াল করতে হবে। মানে এখানে আমরা 5/2 মানে হচ্ছে এটাকে লেখা যায় √4/5। এখন √5 কয়টা? এখানে কয়টা রুট? মানে এখানে √4, রুটের উপরে মানে 4-এর উপর রুট করলে কত হয়? 2, তা 2 এর 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 5
আমরা যদি 2^5 লিখি, তার মান হচ্ছে 32, একদম ইজিলি। তাহলে এখানে 32 মিলে গেছে, তার মানে আনসার ক। আরও যদি সহজে বুঝতে চান, এটাকে আমরা যদি সূচকের নিয়মেও করতে যাই, তাহলে আপনি এটা সহজে করবেন। এই অংশটা এভাবে করি আমরা আমাদের ক্ষেত্রে, যেটা আমরা করি একটু দেখাই। সর্বশেষ আমাদের এই অঙ্কগুলো খুবই সহজ, এর মতো আর সহজ নেই। একটু খেয়াল করেন, এখানে আমরা যদি 4 ভাঙাই, তাহলে 2 এর উপর স্কোয়ার দিয়ে তার উপরে আপনি কি x+1 লিখতে পারেন। আর এখানে 32 মানে 2^5 কত 5। এবার আসে 2 এর উপরে স্কোয়ার মানে 2 দিয়ে এটা গুণ করলে কী হবে, 2x প্লাস কত 1 আর ইকুয়াল টু কত 5। সূচকের নিয়ম বেস মিলে গেছে, বেস বাদ। তাহলে 2x প্লাস 2, এখানে 2 হবে, 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2 ইকুয়াল টু 5। তাহলে এখানে 2x ইকুয়াল টু কত 5 থেকে আপনি 2 বিয়োগ দেন, থাকে কত 3। 3 2 দিয়ে ভাগ করলে কত হয় 3/2। অ্যান্সার এখানে কি ছিল আমি একটু দেখি তো, এখানে 3/2 ছিল না, অবশ্যই এই যে 3/2 হচ্ছে অ্যান্সার, যেটা আমার এখানে দেওয়া আছে। ওকে, আমরা সবাই মোটামুটি অঙ্কগুলো বুঝে গেলাম। আপনারা যারা ম্যাথে একটু দুর্বল আছেন, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যান। আর আমাকে সাপোর্ট করলে আমি অবশ্যই প্রতিনিয়ত বা আমি 2-1 দিন পর আমি কি ভিডিও করতে পারবো, আমি উৎসাহ পাবো। আরেকটা হচ্ছে দেখেন, এখানে সহজ একটা অঙ্ক ছিল, পাই সমান কত, পাই সমান কি, পাই একটা হচ্ছে আমাদের গ্রিক অক্ষর। এইটা আমাদের কোণের হিসেব ব্যবহার করি, এটাকে আমরা মানের হিসেব ব্যবহার করি। যেমন 3.1416 এটা হচ্ছে পাইয়ের মান। আর যদি মানে পাইয়ের কোণ হিসাবে ধরি, তার পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছে 180। এই দুইটা অ্যান্সার ঠিক আছে, তার 3.14 আর 180 উভয়টাই সঠিক। অ্যান্সার হবে ওই যে উভয়টি। এরকম বাকি এখানে যা আছে অবশ্যই সবই পারা যায়। এর নিচের একটা অঙ্ক আছে 8 নাম্বার, এটা হচ্ছে এর লসাগু নির্ণয় করো। আর এটা হচ্ছে গসাগু নির্ণয়। গসাগু তো অবশ্যই জানেন, লসাগু মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বা সবচেয়ে বড় মান বা সর্বাধিক মানটাকে নিতে হবে, আর গসাগু মানে সবচেয়ে কম মানটা নিতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে শীঘ্রই। অবশ্যই আমি একটা রুটিন মাফিক ক্লাসে নিতে চাচ্ছি, ক্লাসটা নিয়ে উঠতে পারতেছি না বিভিন্ন ব্যস্ততার কারণে, তবে আপনাদের নিয়ে একটা প্ল্যান চলতেছে। আপনাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে বা সেই পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করলে আপনাদের জন্য ভালো হবে। পাশাপাশি আমরা একটা ধারাবাহিকতায় যে কোশ্চেন মানে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় ম্যাথের যে সিলেবাস থাকে ওই সিলেবাসটা শেষ করে দেবো। ধন্যবাদ। আমরা আরও জ্ঞানের যে আমাদের দরকার বা যেই সাবজেক্টগুলো আমাদের পরীক্ষায় দরকার, সেই সাবজেক্টগুলো আমরা যতটুকু পারি বুঝাবো। পাশাপাশি আমরা এটা মুখস্থ আকারে এভাবে কী করব, ক্লাস নেব। ধন্যবাদ। আবার ভালো থাকবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমার পেজটি শেয়ার করে দিন, আমার সাথে লেগে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।